আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণি আপনাদের স্বাগত জানাই। আজকের যে আলোচনা আমি সারাদিন অপেক্ষা করেছি, সারাদিন না বলতে পারেন 1.5 দিন অপেক্ষা করে আপনাদের সামনে আলোচনা করছি এখন, কারণ এটা এখন আর আলোচনা না করার জায়গা না। আমাদের সোশ্যাল মিডিয়া সয়লাভ, সে ভিডিও দেখতে দেখতে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, মিডিয়া খুঁজে খুঁজে বের করেছে যে নারীকে নিয়ে তার ভিডিও, সেই নারীর সাথে তার 57 বছরের বয়সের পার্থক্য, কোন জায়গায় গিয়ে রুচির দুর্ভিক্ষ নেমেছে, তাদের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার কাছে এইটাই এখন অবাক লাগছে। আমি শুধু এটুকুই বলতে পারি, আপনাদের নিশ্চয়ই আল্লামা মামুনুল হকের কাহিনী মনে আছে। সে আল্লামা মামুনুল হক এখন তার 501 নাম্বার রুম সেলিব্রেট করে। আরেক হুজুরের বউকে নিয়ে রিসোর্টে গেছে, ঢাকার কাছের রিসোর্টে। পারিবারিক ট্যুর বলা যাবে না, কারণ তাদের সন্তানাদি আছে। এবং সেখানে গিয়ে যখন ধরা পড়েছে, তখন দাবি করেছে ওই হুজুরের স্ত্রী তার দ্বিতীয় বউ। ধরা খাওয়ার পরে, ধরা খাওয়ার আগে সমাজের কেউ, তাদের পরিবারের কেউ ওই খবর জানে না। কিন্তু গাজী নজরুল ইসলাম এখানে এক স্টেপ পার হয়ে গেছে। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং গাজী নজরুল ইসলাম, তারা এই মাছ তো ঢাকতে পারেনি, পুরো হাড়ি উলট পালট করে ফেলেছে। এবং এইটা নিয়ে এমন এমন কাণ্ড ঘটেছে, তারা যেটাই বলেছে একটা করে কথা দাবি করে আর একটা করে ভিডিও ভাইরাল হয়, একটা করে কথাবার্তা বলে, একটা না 2-3টা ভিডিও দেখেছি এই ঘটনায় ভাইরাল হয়েছে। অনেক অনেক প্রশ্ন, আমরা যেহেতু আলোচনায় নেমেই পড়েছি, বোরকা ঘুমটা খুলে ফেলেছি, সুতরাং বিস্তারিত প্রতি পদে পদে একটু আলোচনা করা দরকার। কারণ নীতি নৈতিকতার দিক থেকে এই ধরনের একটা বিষয়, এবং কারা করেছে? জামাতে ইসলামী, যারা ইসলামের নাম করে, ইসলামের পর্দার নাম করে, ইসলামের শালীনতার নাম করে রাজনীতি করে, যাদের নেতাকে জামাতে ইসলামের আমির সবচেয়ে বড় দাড়িপাল্লা দিয়ে সাতক্ষীরা ইলেকশনে পরিচয় করে দিয়েছে, এত বড় দাড়িপাল্লা আর দেখি নেই, তিনি হবেন নীতি নৈতিকতার সবচেয়ে বড় ধারক বাহক। সেই লোকের যখন এই কাণ্ড সামনে আসে এবং কাণ্ড ধরা পড়ার পরে তিনি যখন সেই জায়গায় স্পটে বলেন তিনি কাজটা খারাপ করেছেন, তিনি নারী নিয়ে প্রথমবার এসছেন, এখন ধরা পড়ার পরে কত রকম ইচ্ছাই দেশে ছড়াতে পারে সেগুলো মিডিয়া খুব স্পষ্টভাবেই তুলে ধরছে একটার পর একটা। একবার ইসলামী ছাত্র শিবির এই ভিডিও গতকাল যখন ছড়িয়েছে, তখন দাবি করেছে এটা এআই দিয়ে তৈরি। তারা এআই দিয়ে নানান রকম ভিডিও তৈরি করে চেষ্টাও করেছে এস্টাবলিশ করার যে ভিডিও এআই দিয়ে তৈরি। রিমেজ স্ক্যানার যখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি না, এটা অরিজিনাল ভিডিও, তারপরে গিয়ে সাতক্ষীরা জামাত দাবি করলো এই নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তারপর প্যাচ লাগলো আরো, তারপর আরো ভিডিও ছড়ালো। আর ওই ভিডিওতে দেখা গেল তার মগবাজার এক হোটেলে ধরা খেয়েছে। তারা দাবি করেছে তারা একটা অফিস রুমে গিয়েছিল। হাই রে কি অফিস রুম! এই অফিস রুমে একটা পুরা মানে জম্পেশ বেডরুম আছে, যেখানে ডুয়েল খাট, ডাবল খাট, সেখানে আলমিরা আছে, বেডরুমের জিনিসপত্র সব গোছানো আছে। মানে পুরো দোস্তর একটা হোটেল রুমকে তারা অফিস রুম বলে চালিয়ে দিতে চাইলো। তখন এসে আবার ভিডিও সামনে আসলো। আমি 3-3টা ভিডিও দেখেছি, এবং সেই ভিডিও আসার পরে কাজী নজরুল ইসলাম এবার দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে। একবার এআই, দ্বিতীয় স্ত্রী, একবার ফাঁসানো হয়েছে। এবং ভিডিওগুলোতে পরিষ্কার যে কথোপকথন, এই কথোপকথনে বোঝা যায় যে এস্টাবলিশ হতে বাকি থাকে না যে এই ঘটনা মৌলানা মামুনুল হকের যে 501 নাম্বার কীর্তি কাহিনী, সেটাকে পিছ ফালিয়ে গেছে। এখন শুধু এটুকুই বলার বাকি, কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে লুচ্ছিমি। গাজী নজরুল ইসলামরা, তারা করলে পরে, মামুনুল হকরা করলে পরে, যে কোনো নারী ধরা খেলে পরে হয়ে যায় দ্বিতীয় স্ত্রী, আবার ধরা খেলে হয়তো তৃতীয় স্ত্রী হবে, কিন্তু অন্য কারো ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আসুন এবার একটু আমরা এই পর্যায়ে নজর দিই পত্রপত্রিকায় কি ছিল, শেষ পর্যন্ত আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি সেই দিকে। তার আগে একটু অনুরোধ জানিয়ে নেই, আমাদের চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রথম খবর আসে, জামাত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল। দ্বিতীয় স্ত্রীর দাবি জেলা জামাতের, দ্বিতীয় স্ত্রী জেলা জামাত দাবি করেছে। এবং ইন্টারেস্টিংলি এই জায়গায়
সাতক্ষীরা জামালা নিজে তো ডুবলেন জেলা জামাতকে নিয়ে ডুবলেন। সাতক্ষীরা 4 আসন সংসদ সদস্য জামাতে ইসলামীর নেতা কাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নারীটিকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামায়াত। কাজী নজরুল ইসলাম বর্তমানে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর একাধিক অংশে দেখা যায় একটি কক্ষে তরুণী সহ অবস্থান করছেন এমপি কাজী নজরুল ইসলাম। কোনটিতে তাকে ফোনে কথা বলতে দেখা যায়, আবার কোনটিতে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল থেকে দাবি করা হয় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি রিয়েল। ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হচ্ছে এই যে জামাতে ইসলামী উল্টাপাল্টা দাবি করছে, এই দাবির প্রেক্ষিতে ওই রুমের কোনো অবস্থাতেই এটা প্রমাণ করে না যে এই লোকগুলো স্বামী স্ত্রী পরিচয়ে ওখানে গিয়েছিলেন। জামাতের প্ল্যাটফর্ম এখন নতুন আরেকটা কৌশল নিয়েছে। তারা বলছে তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি, সংসদের সদস্য, এই জায়গায় কোনো সমস্যা নেই, এই জায়গায় হাত দেওয়া যাবে না। আপনাদের মনে আছে মুরাদ হাসান আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপের সময় তখন মাহিয়া মাহিকে নিয়ে যে কাণ্ড ঘটেছিল এবং তার ফোনালাপের পরে আমরাও আমাদের নজরে আসা মাত্র আমরা সেকেন্ড অপেক্ষা করিনি, আমরা এর সমালোচনা করেছি। আমাদের মতো 10 জনের সমালোচনার মুখে মুরাদ হাসান কে শেখ হাসিনা পদত্যাগ করাতে বাধ্য হন। আর আজকে জামাতের এই লোকের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয় সেই জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে। বলছে বড়জোর তার মজলিস শুরার সদস্য বা জামাতের যে তিনি নায়েব মানে যে পদে আছেন, রুকন পদে আছেন, সেই জায়গাটি স্থগিত করা হোক, এর বাইরে আর কিছু করার কোনো প্রয়োজন নেই। জামাতের এমপির ভাইরাল ভিডিওটি আসল, রিউমার স্ক্যানার দাবি করছে এই ভিডিওটি সম্পূর্ণ আসল। তারপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ছড়িয়েছে জামাতের আমিরের বক্তব্য দিয়ে। একটু খেয়াল করুন, প্রতি পদে পদে আপনারা সেখানে স্ববিরোধিতার ইঙ্গিত পাবেন। প্রিয় দেশবাসী, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী এমপি নজরুল। এবার নজর দেন দ্বিতীয় স্ত্রীর সাথে ওনার কি কি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাতের ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তবে ওই নারীর পক্ষে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমপি নজরুল ইসলাম বিবৃতিতে লিখেছেন, প্রিয় দেশবাসী, গত 13 জুলাই 2026 তারিখে আমরা প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যাই, কিন্তু সেটা পুরোদস্তুর একটা হোটেল রুমের ডেকোরেশন। সেখানে আমরা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করি। তিনি লিখেছেন, এবার দেখেন, আমরা উক্ত অফিসে অবস্থানকালে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা, মানে তার মামা শ্বশুর অবায়দুল্লাহ, তার কথাই যদি দ্বিতীয় স্ত্রী হয়, মামা শ্বশুর অবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে 5-7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদেরকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেখানেই গেলেন, বাংলাদেশে অনিরাপদ জায়গায় গেলেও সেখানে হয়তো অঘটন ঘটতে পারে, কিন্তু যদি জিম্মি করে বলে যে আপনার স্ত্রী, সত্যিকার স্ত্রী হলে উনি একজন এমপি, রাজধানীর শহরের বুকে, তাকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে নিয়েছে। আমাদের হাতে যেসব ভিডিও আছে, আপনারা সোশ্যাল মিডিয়া যেসব ভিডিও দেখছেন, এসব ভিডিও কি ইঙ্গিত দেয় যে সেদিন তিনি এই মহিলাকে স্ত্রী ইঙ্গিত দিয়েছেন? প্রত্যেকটা ভিডিওতে তাকে নাজেহাল, নার্ভাস অবস্থায় দেখা গেছে। তিনি বলেছেন যে তিনি ভুল করেছেন, তিনি অনেকটা ক্ষমা চেয়েছেন। সেই নারীকেও খুবই অপ্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। এমপি নজরুল ইসলাম লিখেছেন, আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি ওবায়দুল্লাহ যোগসাহসে, পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমার কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রী বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই, মানে গল্পটা উনি সাজাতে গিয়ে উনি আরো প্যাচ লাগিয়েছেন। এই যে কাহিনীগুলো ঘটে গেছে, দেশে জামাত ইসলামের কি এমনই আকাল যে আওয়ামী লীগ ক্ষমতায়, জামাতের এমপি এরকম পর্যায়ে হলে মানে আইন শৃঙ্খলা তারেক রহমান কি নির্দেশ দিতেন যে জামাতের এমপি এরকম বিপদে পড়ছে, তোমরা পারো গিয়ে তারা আরো বিপদে ফেলাও, হেনস্থা করো? নাকি সরকার সহযোগিতা করতো একটা এমপি এরকম ব্ল্যাকমেইল করার জন্য?
তিনি লিখেছেন, পরবর্তীতে হিংস্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এবার বলেন, কতটুকু বিশ্বাসযোগ্য যে একজন গাড়ি চালক, একজন ড্রাইভার তার স্ত্রীকে নিয়ে তার বাবার অফিসে গিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি আপনার শ্বশুরের অফিসে যাবেন, ওইখানে গিয়ে আপনি একটা রুমও ঠিক করলেন, ওইখানে আপনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন, সেটার ভিডিও আপনার ড্রাইভার করছে। গল্পটা কতটা বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? এপি নজরুল বিবৃতি লিখেছেন, প্রকৃতপক্ষে গত 17 জুন 2026 তারিখে পারিবারিক ভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুদ বিল্লাহ, এই ভদ্রলোকের আমি একটা ভিডিও দেখেছি। তিনি বলছেন যে ঘটনাটা মিথ্যা, ফাঁসানো হয়েছে, ঠিক না, তার মেয়ের বিয়ে দিয়েছে এই এমপির সাথে, সম্পন্ন হয়, ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য। মানে কতটা দুর্ভাগা একটা পিতা হলে 57 বছর বয়সের পার্থক্য, এবং সে শ্বশুরের চেয়েও অনেক বড় বয়সী পাত্রের কাছে নিজের সন্তানকে তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র অপপ্রচার লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক এবং শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। উনি নিজে কেন এর আগে আইনের দ্বারস্থ হলেন না? আমরা কি এই প্রশ্ন খুব সহজে তুলতে পারি না? আমি আপনাদেরকে ভিডিওগুলোর কথা বলছি, যে বেশ কিছু ভিডিও মিন করে যে আসলে সেই দিন যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর আর যা যা দাবি করছেন জামাতের এই এমপি, এগুলো যেন কোথাও মিল পেতে খুব কষ্ট হয়। এবার আসেন সমালোচকরা কি বলছেন, আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। সাতক্ষীরার নাটকটি জমে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা যতই ব্যাখ্যা দিচ্ছে ততই প্যাচ লাগছে। এমপি বলেছেন তিনি বিয়ে করেছেন গত 17 জুন, কিন্তু ওই মেয়ের সিভিতে 22 জুন তারই জোর সুপারিশ করা, সেখানে লেখা অবিবাহিত। আর এমপির বউ হলে সুপারিশ লাগবে কেন? আবার জামাত শিবিরের প্রচার করা ছবি এবং ভিডিওতেই তারিখ লেখা আছে, ভিডিওটি 2023 সালের, এখানেও আরেক প্যাচ। মেয়ের বাবাও আরেক জামাত নেতা, ওনার দাবি মেয়ে এবং মেয়ের এমপি জামাই তার অফিসে এসেছিলেন অফিস দেখতে, এখানে আরো প্যাচ। অফিসের মধ্যে অ্যাটাচ বাথরুম সহ সাজানো গোছানো বেডরুম কেন? এখানে মেয়ের বাবা কি করেন আর কারা কারা ওখানে রেস্ট নিতে যায়? আবার এমপি বলেছেন গাড়ির ড্রাইভার অর্থাৎ মেয়ের মামা 7-8 জন বহিরাগত নিয়ে এসে তাদের রুমের মধ্যে জিম্মি করে এবং বিকাশ থেকে 1 লাখ টাকা নিয়ে যায়। আপত্তিকর সম্পর্ক জায়গা না হলে জিম্মি করলো কিভাবে? বড় স্ত্রী ও সন্তানরা এখনো দৃশ্যপটে আসেননি, এসছেন। বড় স্ত্রী দাবি করেছেন, বড় স্ত্রীর একটি ভিডিও আমরা দেখেছি। সেই বড় স্ত্রীর ভিডিওটি তিনি একটা লিখিত বক্তব্য, বোঝা যাচ্ছে মহিলা খুব কষ্টে পড়েছেন। পত্রপত্রিকা কালবেলা বলছে জামাত এমপির ভিডিওটি মগবাজারের ব্ল্যাকমেইলের অভিযোগ, যেটা আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা শেষ করতে চাই, শেষ প্রান্তে আছি। আরো কিছু ভিডিও আমাদের সামনে, কিছু ফটোকার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেসব ফটোকার্ডে বিভিন্ন সময় দাবি করা হয়েছে। সেই ফটোকার্ড একটি আছে আমার কাছে, কালের কণ্ঠ বলছে জামাত এমপির দ্বিতীয় বিয়ের 7 দিন পর স্ত্রীর বায়োডাটায় লেখা আনম্যারিড। এটা হচ্ছে কালের কণ্ঠের দাবি। কালের কণ্ঠের আরো একটি দাবি, জামাত এমপি গাজী নজরুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বয়সের পার্থক্য 57 বছর। এরকম আরো ভিডিও আমাদের হাতে আছে। আমি শেষ করব শুধু দুজনে যদি ফেসবুক পোস্ট দিয়ে, একটু ট্রল, একটু রম্য, একটু নাটকীয়তা। সাতক্ষীরা আমাদের এমপি একজন রক্ত মাংসের মানুষ, তার কি স্বাদ আহ্লাদ নেই? লিখেছেন শঙ্কর মৈত্র, আমাদের অতিথি সম্মানিত আলোচক, আমাদের এখানে লিখেন, সিনিয়র সাংবাদিক। আপনারা তো বেরসিক কেন? রাজনীতির কারণে বক্তৃতা দিতে হয়, ধর্মের লেবাস লাগাতে হয়, এগুলো পাবলিককে ভোদাই বানিয়ে রাখার কৌশল, কিন্তু দিন শেষে তো মানুষ, সবাই রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সুযোগ থাকলে এই ইন্দ্রিয় ব্যবহার হতেই পারে। তিনি ব্যবহার করেছেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? মানুষকে জোর করে দমিয়ে রাখা যায় না। ধর্ম, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষের সব জাত বৈশিষ্ট্য একসঙ্গে বের হয়ে যায়। কিছুদিন আগে এক শীর্ষস্থানীয় শিবির নেতা প্রেম করেছিল বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বেচারা অপহরণের নাটক সাজিয়ে রক্ষা পায়নি। এনসিপির এক তাত্ত্বিক নেতা তুষার না কি যেন নাম, তার দলের এক নারীকে লাগানোর প্রস্তাব দিয়ে ভাইরাল হয়েছিলেন না? কিছুদিন লজ্জায় থাকলেও সে এখন আবার ভাইরাল। তুষার কিন্তু এসব বাঙালি মুছে যায়, ভুলে যায়। আবার তুষার এখন খুবই পর্দায় খুব ব্যস্ত, তাই এসব ঠিক না। প্রেম প্রীতি না থাকলে মানুষ খুনি হয়ে যায়, তাদের প্রেম করতে দিন, এতে আর
এতে তারা অন্তত খুনি হবে না। আরেক সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট লিখেছেন, জামাতের একমাত্র বীর মুক্তিযোদ্ধা এমপি গাজী নজরুল ইসলামের বীরত্বপূর্ণ কাজকে নিন্দা করবেন না, এটি তার নাতনির বয়সী দ্বিতীয় স্ত্রী, বিয়ে করা তো অন্যায় নয়। আমরাও কেউ কথা বলতাম না যদি সমাজ জানতো। আপনার স্ত্রীকে নিয়ে আপনার অন্তরঙ্গ মুহূর্ত যদি কেউ ভাইরাল করে দেয়, আপনি একের পর এক বিভ্রান্তিমূলক বিবৃতি ফেসবুকে না দিয়ে, সাধারণ মানুষ এখনো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, আমাদের জানা এরকম বহু ঘটনা আছে, র্যাব ধরেছে, এরকম ব্ল্যাকমেইল করতে চেয়েছে, ভিডিও ফ্ল্যাশ করে তারপর র্যাব গিয়ে তাদেরকে ধরে এনেছে, নারীকে ধরেছে, পুরুষকে ধরেছে। বাংলাদেশের পুলিশকেও এখনো আপনারা সেইটুকু ভরসা করতে পারেন। সেইটা না করে আপনি কেন আবোল তাবোল কথাবার্তা বলা শুরু করলেন? বেশ কয়েকটা বিষয় আলাপ করবো। সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিসটি হচ্ছে জুলাই চেতনা ব্যবসা। স্বরাষ্ট্রমন্ত্রী পরশুদিন বললেন জুলাই চেতনা ব্যবসা দিয়ে রাজনীতি বেশি দিন টিকবে না। আর জুলাই ব্যবসায়ীরা কোথায় গিয়ে নেমেছে? তারা ইয়াবা ব্যবসা করে, তারা হোটেল ভাড়া নিয়ে মাস্তি করে। আমাদের আজকে শিরোনাম হলো জুলাই আন্দোলনকারীরা কেন এত প্রশ্নের মুখে, কি হবে গায়েবী মামলাবাজদের। তারা মামলাবাজি করেছে সারা দেশে। এখন এমনও মামলা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সে হত্যা মামলা হয়তো যার বিরুদ্ধে হত্যাকারী, যার হত্যা হয়েছে বলে বলা হচ্ছে সে জীবিত ফিরে আসছে। এবং এই ঘটনা একটা দুটো অসংখ্য ঘটেছে, মনে করি 2-4টা ইনসিডেন্ট, তাও না। জুলাইয়ে যারা আন্দোলন করেছে, জুলাই এখন কোন কোন ক্ষেত্রে জুলাই যোদ্ধা একটা প্রতারণার নাম, একটা গালির নাম। অনেকেই বলছে জুলাই আমরা প্রতারিত হয়েছি। আমি একটু আপনার কাছে জানতে চাই, জুলাই আন্দোলনকারীরা কেন তো প্রশ্নের মুখে, কেন জুলাই আন্দোলন ম্লান হয়ে গেল, কারা দায়ী, এবং দেশে যারা এই মামলা বাণিজ্য মামলা নিয়ে শত শত হাজার মানুষকে হয়রানিতে ফেলেছে, এর জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে? সৈয়দ মোহাম্মদ। জি, ধন্যবাদ। প্রথমেই আপনার যে প্রশ্ন, জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন, কেন জুলাই আন্দোলন ম্লান কেন, প্রশ্ন যে কোনো আন্দোলন নিয়ে থাকতে পারে, এটাই গণতন্ত্রের ভাষা। কিন্তু ম্লান হয়ে গেল, ধরেন আজকে তো জুলাইয়ের 21শে জুলাই, তাই না? জি, 21শে জুলাই কিন্তু আমাদের জাতীয় জীবনে আরেকটা ঘটনা, আমি যদি ভুল না করে থাকি। জেলার সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম খ্যাত কর্নেল তাহেরের আজকে ফাঁসির দিবস। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটি অন্যায় মামলায় আইনের নামে একটা জুডিশিয়াল কিলিং করে তার ফাঁসি দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাসন। তো যাই হোক, আমি সেই বীর মুক্তিযোদ্ধা, তার রাজনীতির সঙ্গে আমি একমত ছিলাম না, কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধে একটি পা হারিয়েছিলেন, পাকিস্তান থেকে পালিয়ে এসে যুদ্ধ করেছিলেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, সেই বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাকে সালাম জানাই তার অপরিসীম অকুতভয় সাহসের জন্য। একটি পা হারানোর পরও তিনি আবারও যুদ্ধে নেমেছেন, বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফদের মতো। তো যাই হোক, এখন আপনি যেটা বলছেন জুলাই আন্দোলন ম্লান কেন, দেখেন জুলাইয়ের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলো। শেখ হাসিনাকে যারা বলতো যে তিনি পালিয়ে গেছেন, এখন তো দেখা যাচ্ছে আর্মি তাকে সসম্মানে ভারতে রেখে এসছে নিরাপত্তার জন্য। তো যাই হোক, সেই তর্কে গেলাম না, কিন্তু ফ্যাক্ট রিমেইনস, জুলাই আন্দোলনে ধরেন একটা তো সমস্যা ছিল এবং সেজন্য আন্দোলনও হয়েছিল, অনেক সাধারণ মানুষও আন্দোলন এসেছিল। সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার 2018 থেকে 24 পর্যন্ত ভোট নামক যে গণতন্ত্রের সবচেয়ে স্থিতিশীল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আসপেক্ট, ধরেন উইনস্টন চার্চিলের ভাষায়, যে একটা ছোট লোক, ওদের ওখানে তো টিক দেয় পেন্সিল দিয়ে যাবে, ভোট কেন্দ্রে ঢুকবে, ব্যালট পেপার নেবে, টিক চিহ্ন দেবে, ব্যালট বক্সে ফেলবে, চলে আসবে, গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে। তা আমরা তো আজ 55 বছরও সেই ভোট ঠিক করতে পারলাম না, কখনো একতরফা, কখনো এক পক্ষকে বাদ রেখে, কখনো রাতে, কখনো আমি তুমি ডামি, কখনো নানা ভাগ। তো সেই জন্যই মানুষের একটা আন্দোলন ছিল নানা ইস্যুর সঙ্গেও, যে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্লাস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, অনেকের মতো আমাদেরও ছিল, সেটা হচ্ছে বিচার বিভাগ সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলা হয়েছিল, সাবসার্ভিয়েন্ট করা হয়েছিল বিচার বিভাগ, এবং অনেকগুলো এর নজিরও আছে।
এটা থেকে একটা মুক্তির জন্য আন্দোলন হয়েছিল। এখন এর মধ্যে গণ আন্দোলনে যে স্বাভাবিক চরিত্র, অনেক শক্তিই থাকে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, উদার, মৌলবাদী। কিন্তু জুলাই আন্দোলনে এখন যা দেখা যাচ্ছে যে একটা ডিপ ষড়যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন সাম্রাজ্যবাদের, এবং তার সঙ্গে ধর্মান্ধ এবং মৌলবাদী ৭১-এর পরাজিত শক্তি জামাত, শিবির, এবং এটা ঠিক ৭১-এর ঘটনার মতো ঘটে গেছে। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র রাজাকারের ভূমিকায়, পরে যাই সাহায্য সহযোগিতা করুক, বা পরে আওয়ামী লীগ, বিএনপি সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ নিয়েই ক্ষমতা এসেছে নানা সময়, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতাও করেনি, কিন্তু এবারে মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজ করেছে। এখন ধরেন আওয়ামী লীগ তো রাজপথে অ্যাক্টিভ নাই, দল হিসাবে নিষিদ্ধ, অন্যান্যরাও কম বেশি বলছে না, কিন্তু জুলাই আন্দোলনের যে নানা দুর্বলতা, এটা তো জুলাই আন্দোলনে যারা অন্যতম দাবিদার তারাই বলছে। যেমন একটা আছে মুফতি ইজার হারুনি, সম্ভবত নাম ভুল না হলে, সে তো তার বক্তৃতা তো ভাইরাল হয়েছে। সে বলেছে ১ তারিখ থেকে সেনাবাহিনীর কর্নেলরা তাদের কাছে মেসেজ পাঠিয়েছে ১ আগস্ট থেকে, যে আপনারা রাজপথ ছাড়বেন না, আমরা কোনো কিছু করব না। এবং ওনার প্রথমে সন্দেহ হয়েছে মৌলভী সাহেবের যে এটা বোধহয় শেখ হাসিনাই করাচ্ছে এজেন্সি দিয়ে, পরে আরো দেখলো যে মামুনুল হকের দল সহ অন্যান্য সব ধর্মান্ধ গোষ্ঠীকেই সেনাবাহিনীর কোনো অফিসার মেসেজ পাঠিয়েছে যে আপনারা রাজপথ ছাড়বেন না, আমরা কোনো কিছু করব না, গুলি করব না, আমরা আপনাদের পক্ষেই থাকবো। আবার এই যে রাশেদ খান, গণ আদালতের গণ অধিকারের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি নেতা এবং বোধহয় পরশুদিনই জনাব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন তারেক রহমান প্রধানমন্ত্রী সাহেবের বিশেষ সহকারী, উনি তো বলল যে ১ আগস্টে যে নাহিদ যে শহীদ মিনারে ১ দফা কর্মসূচি দিল, তার আগে আর্মি কনসেন্ট দিয়েছে। তাহলে এখন আন্দোলনের রূপটা কি দাঁড়ালো? রূপটা ইতিহাস ঠিক করবে, বুঝেছেন? ফিডেল ক্যাস্ট্রো যখন সফল বিপ্লবের আগে বাতিস্তা সরকারের বিরুদ্ধে প্রথম বিপ্লব করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল বাতিস্তা সরকারের হাতে, তখন আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার কি হবে, তো বলেছিল হিস্ট্রি উড অ্যাবজলভ মি, ইতিহাস আমাকে ধারণ করবে। তো ইতিহাস এতই নির্মম, ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস লেখা হবে নির্মোহভাবে, যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে, ৫২-র ইতিহাস, ১৭৫৭ সিপাহী বিদ্রোহের ইতিহাস, জুলাইয়েরও ইতিহাস, যার যতটুকু অবদান আছে, যে সৎ উদ্দেশ্যে যারা আন্দোলন করেছে তাদের অবদানও আছে। এবং এর মধ্যে যে মৌলবাদী শক্তি, এবং কেন আপনি যে প্রশ্ন মিলান হলো, কেন মিলান হলো, অ্যাকচুয়ালি ৫ তারিখে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পরই, তার প্লেন চলে উড়ে যাওয়ার পরই আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে গণভবন, যেটা আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভবন, সেখানে অ্যালাউ করলো তদানীন্তন আইন শৃঙ্খলাকারী সংস্থা, বিশেষ করে সেনাবাহিনী, সর্বপ্রকার লুট, যেটা ওই দিনই আমার বিকাল থেকে সন্ধ্যা থেকে মনে হয়েছে যে এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেইখানে আপনার মাছ ধরা, কাপড় চোপড়, একজন দাদির বয়সী মহিলার নানা পার্সোনাল সামগ্রী নিয়ে উল্লাস। এই প্রজন্ম তো বাংলাদেশের না, এই প্রজন্ম তো আমরা না, এই প্রজন্ম তো আমাদের মুরব্বীরা না, বা আমাদের তরুণরাও না, সব তরুণও না। ওইখান থেকে শুরু হলো। তারপরে খবর পেলাম ৩২ বঙ্গবন্ধুর বাড়ির উপর রাখতেন। এমন যদি হতো শেখ হাসিনা বঙ্গবন্ধুর বাসায় থাকতেন, ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল, কথার কথা ৫ তারিখ পতনের পর তাৎক্ষণিক রাগে, এটাকে বলে আপনার কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ১ দিন ২ দিনের রাগ টাগ থাকতে পারে, কিন্তু তাই বলে ৩২ আগুন দিতে হবে কেন? ৩২ তো জাদুঘর, বঙ্গবন্ধুর জাদুঘর। শেখ হাসিনা এবং শেখ রেহানা একটা স্যাক্রিফাইস করেছেন, তারা তাদের একমাত্র পৈতৃক সম্পত্তি সেটা জাদুঘর করে দিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুরঘর হিসেবে পড়ে ইতিহাসের। এবং এখানে বর্তমান প্রধানমন্ত্রীর পিতামাতাও বহুদিন গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদাও বহুদিন গেছে, সবাই গেছে একসময়। এটা তো বাঙালির ঘর। তো সেই ঘর ভাঙলো বা পোড়ানোর চেষ্টা হলো। আপনার মনে আছে পরের দিন কাদের সিদ্দিকী, বীরোত্তম কাদের সিদ্দিকী, বঙ্গবীর, গিয়ে কাঁদলেন, যে অথচ কাদের সিদ্দিকীও শেখ হাসিনার পতনের আন্দোলনে ছিল। তো কিন্তু কেঁদেছে, কারণ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশে একটা চ্যাপ্টার, আর রেজিম চেঞ্জ হতেই পারে। আওয়ামী লীগ ভুল করলে, অন্যায় করলে তার বিরুদ্ধে আন্দোলন হবে না কেন? বা বিএনপি যদি ভুল করে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে না জনগণ? বিএনপি যদি যা ওয়াদা করেছে তা যদি পালন না করে, বরং দুঃশাসন হয়, বিচার বিভাগ স্বাধীন না হয়, মিডিয়া আগের মতো দালাল থাকে, তাহলে মানুষ আন্দোলন করবে না? সেই আন্দোলন সফল হলে, বিএনপি সরকারের পতন হলে কি জিয়াউর রহমান
উপর হামলা হবে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না? তো এইটা হচ্ছে পাকিস্তান পন্থীদের এবং রাজাকার আলবদর আলসামসদের যে রাজনৈতিক জোট, ছাত্র সংগঠন, তাদের একটা মানে আজন্ম রাগ যে টুঙ্গিপাড়ার ওই ছেলে বা নেতা, তাদের ভাষায় শেখ মুজিবুর রহমান, আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর, সে কেন পাকিস্তান ভাঙলো? এবং এই রাগ তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পেনিট্রেট করতে পেরেছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর ট্র্যাজেডি হলো আমরা সব তরুণদেরকে মুক্তিযুদ্ধের আদর্শ বুঝাতে পারি। কেউ কেউ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে, কেউ কেউ মুক্তিযুদ্ধকে বিসর্জন দিয়েছে। এর ফলে একটা ভ্যাকুয়াম হচ্ছে, সেই ভ্যাকুয়ামে ইসলামী ছাত্র শিবির আমাদের সব তরুণকে না, বহু তরুণ এখনো মুক্তিযুদ্ধের পক্ষেই আছে। তরুণরা বিভ্রান্ত হয়েছে এবং এটা সুযোগ কাজে লাগিয়েছে এই ৭১-এর পরাজিত শক্তি। তো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানোর চেষ্টা করলো, বঙ্গবন্ধুর বাড়ি মানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জাদুঘর, সেদিন থেকেই আমাদের অনেকের মনে প্রশ্ন যে এটা কারা এই আন্দোলনের পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, অংশগ্রহণমূলক, সব দল পার্টিসিপেট করবে, জনগণ ডিসাইড করবে। ঠিক যেরকম ৫৪ সালে জনগণ ডিসাইড করেছিল যে মুসলিম লীগের আর প্রয়োজন, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী এবং শেরেবাংলা কে ফজলুল হক, হক ভাসানী সরওয়ার্দীর যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল। ৯০-এর গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিরোধী দল মানুষ বানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল ৯১-তে, এবং একটি জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করে, তারা বোধহয় তৃতীয় হয়েছে। এইবার তো নির্বাচন হওয়া উচিত ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। মানুষকে আপনি সিদ্ধান্ত দিতে দেন। যদি এতই ঘৃণা থাকে আওয়ামী লীগের সবার উপরে, A to Z এর উপরে, তাহলে দেখা যেত, যদি তাই হয় ওনারা যা দাবি করে, তাহলে দেখা যেত যে আওয়ামী লীগের তো ৪-৫টা সিট পেত, কিন্তু বাস্তবে তো তা না। আওয়ামী লীগের তো দেখা যাচ্ছে এই ভোট সহ গত ৭৯ সাল থেকে বিএনপি যখন জন্মলাভ করে ভোটে দাঁড়ালো, সেই জিয়াউর রহমানের জনপ্রিয়তার আমল আওয়ামী লীগ সেকেন্ড হলো বটে ৭৯ সালে, এবং সিট কম পেল ৩৯টা, যদিও বিএনপি ২০০৮-এ পেয়েছিল ৩০টা, কিন্তু আওয়ামী লীগ ভোট ছিল সেকেন্ড, বিএনপি থেকে বোধহয় ৫-৬% কম। এবং দুই দলেরই আমি দেখেছি, আপনি যদি তথ্য দেখেন, তথ্য তো আর মিথ্যা বলে না, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ সবসময় দুই দল মিলে ৭৫ থেকে ৭৮% জনগণকে প্রতিনিধিত্ব করে, ভোটারদেরকে বাংলাদেশে। সেই দলের যে কোনো একটিকে বাদ দিলে নির্বাচন নিরপেক্ষ হয় না, গ্রহণযোগ্য হয় না। এটা হলো বাংলা কথা, যে যাই বলুন। আমি ১৮ সালেও তো রাতের নির্বাচনে বিএনপি গেল, পার্লামেন্টও গেছিল। তো যাই হোক, ২৪-এর নির্বাচনে আমরা বলেছিলাম এই নির্বাচন হাস্যকর। তো যে কারণেই জুলাই আন্দোলন মিলান হয়েছে, বেশি ক্রেডিট নিতে গিয়ে আন্দোলনের মানে মূল যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে তাদের চেহারা উন্মোচিত হয়েছে, ফলে মানুষ আর এইটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারছেন। যার ফলে দেখেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী না প্রতিমন্ত্রী বোধহয়, ফুল মিনিস্টার আহমেদ আজম খান, ফুল মিনিস্টার বোধহয়, উনি যে ওই যে ১৬ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেলেন, সেখানে ৩/৪ চেয়ার ফাঁকা, দ্বিতীয় মানুষ এটা থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমার মতে জুলাই আন্দোলন মিলান হয়েছে অ্যাকচুয়ালি ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে আক্রান্ত করার কারণ, সহজ হিসাবে। যে যাই বলুন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে যখন আক্রান্ত করছিল তারা বারবার, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। আপনাকে একটা কথা বলি পূর্ণিম ভাই, আপনার মনে আছে কিনা, ৯০ সালে এরশাদের পতনের পর ১৬ই ডিসেম্বর আমার এখন পর্যন্ত দেখা মতে, আমি প্রতিবারই স্মৃতিসৌধ এবং বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে যাই, এটা আমার একটা রিলিজিয়াস অংশ হিসাবে মনে করি, ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনার। তো আমি এত বড় জমায়েত ১৬ই ডিসেম্বর ৯০ সালের মতো দেখিনি। তখনকার বাংলাদেশের লোক সংখ্যা চিন্তা করেন ১০ কোটি টোটি হবে, ঢাকা শহরে বা কত সাপার টাবার মিলে। বিশাল মিছিল করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বা ৮ দল, বিশাল মিছিল করে বেগম জিয়ার নেতৃত্বে ৭ দল, ওইদিকে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কেনু, আওয়ামী লীগের সঙ্গে তখন কমিউনিস্ট পার্টিরাও জোটে ছিল, তাদেরও বিশাল মিছিল, ন্যাপ, ওদিকে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ নেতৃত্বে জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি। এবং ৯০-এর ১৬ই ডিসেম্বর, ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের মধ্যে প্রজন্ম, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমার মুক্তিযোদ্ধারা বলছিল যে এত বিজয় তারা গত ১৯ বছরে দেখেনি, ৭২-এও এত দেখেনি। মানে মানুষ যেন মনে হলো একটা অসাধারণ মানে একটা বিজয় অর্জন করেছে। কিন্তু ২০২৪-এর আগস্টের পরে ডিসেম্বরে বিজয় দিবসে মনে হলো শ্মশান। কেন? কারণ তারা করেছে।
এবং ধরেন আমি কেন এখন মুখ খুলছি এবং আরো খুলছি, ইউনুসের জামানাও খুলেছি রিস্ক নিয়ে, কারণ রিস্ক নেওয়াটা বড় কথা না, বিবেক দিয়ে কথা বলতে হবে। অন্তত আমরা যারা স্বাধীন পেশায় আছি, চাকরি বাকরি করি না, আইনজীবী আমার পেশা, আমার মেধা মনন দিয়ে আমি চলি, কোনো সরকার দল আমার উপরে কোনো খবরদারি করতে পারবে না। তো সেইখানে তো আজকে বিবেক দিয়ে বলতে হবে। এই পুরো আন্দোলনটাই মিলানো হয়েছে যখন জামাত ইসলাম এবং এই যে জামাতের আদর্শের অনুসারী এখন এনসিপি টেনসিপি যারা করেছে, তারা যখন মুক্তিযুদ্ধকে আক্রান্ত করলো, হঠাৎ 47-এ চলে গেল। কি উদ্ধত 47 কেন? 47-কে তো 47-এ তো আমরা 47-কে তো আমরা 48-এর 30 জানুয়ারি আমাদের তরুণরা কবর দিয়েছে, যখন জিন্নার সামনে মুখের উপর বলেছে নো নো নো, যখন জিন্না বলেছিল উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এখন যদি বলেন পাকিস্তান হয়েছিল, তাহলে তো ব্রিটিশদের সবার আগে স্বাধীনতার ঘোষক বলতে হবে। ব্রিটিশরা তো এই ভারতকে এক করেছিল, নাহলে তো যে যার মতো আলাদা আলাদা রাজ্য ছিল। ভারত বলে তো কিছু ছিল না, অখণ্ড ভারত। আমাদের এই বাংলা নবাব সিরাজউদ্দৌলারা 3টা জায়গা চালাতো, ওইখানে অন্য মুসলমানরা, ওইখানে হিন্দু জমিদাররা, এখানে এই বংশ। ব্রিটিশে তো এই এন্টার ইন্ডিয়াকে এক করলো, বার্মা বাদ দিলে। তো ব্রিটিশদের বলতে আমরা ব্রিটিশের সঙ্গে গর্বিত, ব্রিটিশ আমাদেরকে এক করে দিয়েছে, পরে ভারত এবং পাকিস্তান, এটি তো কথা নয়। তো সুতরাং আপনার প্রশ্নের শেষে বলি, এই কারণেই ম্লান হয়েছে যখন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে তারা আক্রান্ত করেছে, অহেতুক অপমান করেছে, হামলা করেছে। তারপরে যেটা ইউনুস সর্বশেষ করেছে, ইউনুস, আসিফ নজরুল সহ এই পুরা গ্যাং, এর একদিন বিচার হবে, আপনি নিশ্চিত থাকেন। সেটা হচ্ছে রাষ্ট্রীয় মদত দিয়ে, রাষ্ট্রীয় উৎসাহে, প্রশাসন দিয়ে, পাহারা দিয়ে 5 ফেব্রুয়ারি 2025 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এই চেষ্টা ছিল পাকিস্তানিদের, এবং ওই দিনে একমাত্র পাকিস্তানি আইএসআই আনন্দ উল্লাস করেছিল, পাকিস্তান ফরেন মিনিস্ট্রি আনন্দ উল্লাস করেছিল। পাকিস্তানিদের ভাষায় শেখ মুজিব তার সাজা পেয়েছে। শেখ মুজিব তার কিসের জন্য সাজা পেয়েছে? 72 থেকে 75-এ বঙ্গবন্ধু শাসন আমলে অনেক ব্যর্থতা আছে, সেটা নিয়ে আরেকদিন আলাপ করা যাবে, আমাদের অনেক সমালোচনাও আছে। কিন্তু পাকিস্তানিদের রাগ পাকিস্তান ভাঙলো কেন? অথচ দেখেন, ধর্মের কল বাতাসে নাড়ে, বলে আল্লাহর মা দুনিয়ার পায়ের। এই যে বিভ্রান্ত কিছু তরুণ জামাত শিবিরের প্ররোচনায় বঙ্গবন্ধুকে অসম্মান করলো, অথচ আজকে পাকিস্তানের যে বেলুচিস্তান, সেখানে আন্দোলনে তারাই নাম নিচ্ছে, পাকিস্তানের বেলুচি নেতারা, যে ডাক্তার সহ বিভিন্ন নেতারা, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এখন এরা এই যে এনসিপি জামাত চলে যাক, বেলুচিস্তানকে পাকিস্তান রক্ষা করুক। বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে পারবে না, আদর্শিক পাকিস্তানও পারবে না, আমি নিশ্চিত করে বলছি ভাই। আমরা তো রাজনীতি করি না, কিন্তু এই দেশের মাটির মানুষের সঙ্গে বেড়ে উঠেছি, বড় হয়েছি, ছাত্র রাজনীতি করেছি, আইনজীবী হিসাবে 28 বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি। সমাজের সর্বস্তরের মানুষ আসে, মুক্তিযুদ্ধকে অপমান করে, মুক্তিযুদ্ধকে নাকচ করে, বঙ্গবন্ধুকে অপমান করে, মুক্তিযুদ্ধের মহানায়কদের, অন্যান্য বীরদেরকে অপমান করে। আমি তীব্র নিন্দা জানাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের, আপনার কি নাম, ওই যে ভাস্কর্য, তীব্র ঘৃণা করি। এবং বর্তমান বিএনপি সরকারের প্রতি আমার আহ্বান, আপনাদের সময় এসছে পরীক্ষা দেওয়ার, যে আপনারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন কিনা। অনতি বিলম্বে এগুলো সব নির্মাণ করেন, যেগুলো যেগুলো ভাস্কর্য ভেঙেছে। আর 32 নির্মাণ করার জন্য আপনাদের উচিত একটা নাগরিক কমিটি করা, বঙ্গবন্ধু জাদুঘরে যারা ট্রাস্টি আছে তাদের সঙ্গে আলাপ করে 32 পুনর্নির্মাণ করে দেওয়া। বাঙালির এই, আপনার কাছে কি মনে হয় যে এই সরকার, আমি জুলাইয়ের চেতনায় যাব নাকি মুক্তিযুদ্ধের চেতনায় থাকবো, এরকম দ্বিমুখী একটা টানাটানির মধ্যে আছে? কোন দ্বিমুখী চেতনা না, এটা হচ্ছে সুবিধাবাদী ধারা। মুক্তিযুদ্ধের চেতনা তো আপনার বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে। হ্যাঁ, আপনি জুলাইয়ের আন্দোলনকেও সম্মান করতে চান, করেন। ভোটের জন্য তো কিছু মানুষ ঠিকই আন্দোলন করেছে, সুষ্ঠু ভোট পায়নি, তার আলাদা কথা। একটা বড় রাজনৈতিক দল এবং তার সমর্থক গোষ্ঠীকে ভোট থেকে বঞ্চিত করেছে, সেটি ইতিহাস একদিন মূল্যায়ন করবে। কিন্তু এটা তো সত্যি, শেখ হাসিনার আমলে 2018 এবং 24-এ কোনো ভোট হয়নি। কাজে সেই আন্দোলনের জন্য আপনারা সম্মান দিতে চান, দেন, কিন্তু কখনোই জুলাই এবং মুক্তিযুদ্ধকে সামনাসামনি দাঁড় করাবে না বিএনপি। আমি এটুকু আহ্বান রাখতে চাই। এবং তারা তো এখন পর্যন্ত বলছে যে তারা মুক্তিযুদ্ধকে বাদ দেবে না, কারণ তাহলে তো তাদের দলের অস্তিত্বই থাকে না। তাদের তো বড় দাবি যে তাদের নেতা মুক্তিযুদ্ধের ঘোষক। এভাবেই বলি, বঙ্গবন্ধুর পক্ষেই হোক আর যাই হোক, মুক্তিযুদ্ধের ঘোষণা তো উনি দিয়েছিলেন 27শে মার্চ, যদিও স্বাধীনতা দিবস 26শে মার্চ, কিন্তু
ওই সময় এক তরুণ মেজরের কণ্ঠে বাংলাদেশ স্বাধীন, এই কণ্ঠ তো যারা যারা শুনেছিল ওই রেডিওর ফ্রিকোয়েন্সিতে তারা তো উৎসাহিত হয়েছে। এই কৃতিত্ব তো আপনার জিয়াউর রহমানকে দিতে হবে। এইটা যে আওয়ামী লীগ দিত না, এটারই আমি তখনও সমালোচনা করেছি। আরেকটা বলি আপনার, শেখ হাসিনা, আমি শেষ করে, শেখ হাসিনা রয়টারের সাক্ষাৎকারে বলছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল ত্রুটি হতেই পারে, হয়তো আরো পরে উনি মূল্যায়নও করবে। কিন্তু আমার দুঃখ লাগলো আপনার টকশোতেও কেউ কেউ আসে বা অন্যান্য টকশোয় যতটুক দেখার আমার সময় পাই, আওয়ামী বুদ্ধিজীবীদের এখনো সেই একই দালালির প্রবণতা রয়ে গেছে। কোনো ভুল হয়নি, কোনো কিছু হয়নি, সব ঠিক ছিল। এরাই আওয়ামী লীগকে ডুবিয়েছে, ভবিষ্যতে ডোবাবে। এখন বলেন পরের বিষয়। আমি আরেকটা টপিকে যেতে চাই। আমি আজকে পত্রপত্রিকার খবর যে আওয়ামী লীগকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে, আওয়ামী লীগকে না, তো নির্দলীয় নির্বাচন, আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে ধরেন যে আওয়ামী লীগ নামে পরিচিত বা আগে আওয়ামী লীগ করতো এরকম কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না, এরকম দাবি নিয়ে ইলেকশন কমিশনে গেছে জামায়াত ইসলামী। এবং ইলেকশন কমিশন যেহেতু কোনো আইন খুঁজে পায়নি, তারা বলছে যে এটাকে কোনো আইনে এইটা ঘোষণা দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু নির্দলীয় নির্বাচন। আমার প্রশ্ন হলো যে জামাতের এখনো যে আওয়ামী লীগ এতটা কোণঠাসা করে ফেলছে, তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে নাই, এখনো আওয়ামী লীগ নিয়ে এত কি মাথা ব্যথা যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের যদি কেউ থাকে সে নির্বাচন করতে পারবে না? এটা দুইটা উত্তর। প্রথম উত্তর হচ্ছে, জামাতকে আপনি সমালোচনা করেন যাই করেন, জামাত খুব দূরদর্শী রাজনৈতিক দল, তারা বহু বৈরী পরিবেশে রাজনীতি করেছে এর দলের মধ্যে ঢুকে। তো প্রথম উত্তর হচ্ছে, জামাত ইসলাম মনে করে যে আওয়ামী লীগের লোকজন একটু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকলে তারা আগের মতো শক্তিশালী হবে, এটা তাদের আতঙ্ক থেকে। আর দ্বিতীয়টা হচ্ছে, জামাতের একটা রাগ রয়ে গেছে, যেহেতু মুক্তিযুদ্ধে তারা পরাজিত এবং বঙ্গবন্ধুর সময় সংবিধানে ৩৮ অনুচ্ছেদ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, এবং জামাত আওয়ামী লীগের আমলে নিষিদ্ধতা আওয়ামী লীগ করলো ১ আগস্টে বোধহয়, কিন্তু তার আগে তাদের রাজনীতি হাইকোর্ট থেকে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। জামাতের যারা টপ মোস্ট লিডার, যুদ্ধ অপরাধের দায় দণ্ডিত হয়ে ফাঁসি হয়েছে ৮-৯ জনের, তারা এটাকে একটা প্রতিশোধ নিতে চাচ্ছে। কিন্তু তারা ভুল করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করতে গিয়ে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থানকে পরিষ্কার করছে। এইটা তাদের জন্য অন্তিমে, শেষ দিনে বা আগামী দিনে এটা তাদের রাজনীতিকে এগিয়ে নেবে না। হ্যাঁ, জামাত থাকবে, জামাত কখনোই উধাও ছিল না। আওয়ামী লীগের অনেক বন্ধুরা, আমাদের যেমন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব মারা গেছেন, অতিরিক্ত আওয়ামী লীগ ছিল, সর্বনাশ করে দিয়েছে বিচার বিভাগে। মাহবুব আলম একদিন আমাকে বলছে যে, মামুন, জামাত শিবির কোথায়? আমি বললাম যে, আপনি খালি পুলিশকে বলেন নিরপেক্ষ থাকুক, আপনি দেখেন জামাত শিবির কোথায় আছে, কোর্টের মধ্যে কত আছে। এবং এখন দেখা গেল ব্যারিস্টার তাপসের সঙ্গে যারা প্র্যাকটিস করছে তাদের অর্ধেকের বেশি জামাত ছিল, তাপসের চেয়ে। এরকম সব জায়গাতে, ওরে বাবা, কেন ছাত্রলীগের সাদিক কায়েম, শেখ হাসিনা যদি আরো কিছুদিন ক্ষমতায় থাকতো, সাদিক কায়েম ছাত্রলীগের সভাপতি হয়ে যেত। ছাত্রলীগের এক সাবেক সেক্রেটারি করছে এখন অনেক। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনীতিতে অদূরদর্শিতা, সততার অভাব। when ফাইন্যান্স ডিকটেটস, যখন আপনি অসৎ হয়ে যান, দুর্নীতিবাজ হয়ে যান, কমিটি বিক্রি করার খেলা খেলেন, তখন তো এগুলো জামাত শিবির সুযোগ নেবেই। জামাত শিবিরকে আপনার মোকাবেলা করতে হবে খুব সততার সঙ্গে, পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে, কারণ তারা তাদের রাজনীতিতে খুব সৎ। জামাতের কিন্তু ব্যক্তিগত করাপশন আপনি কম পাবেন, তারা পলিটিক্যাল করাপ্ট করে, তারা দলের জন্য চাঁদা নেয়, দলের জন্য ফান্ড করে, একে ওকে চাকরি দেয়, ব্যাংক বানায়, এই বানায়, হসপিটাল বানায়, কিন্তু ইন্ডিভিজুয়াল করাপশন করে না। তাদের একটা রাজনীতি, এটা আগেও ছিল, এখনো আছে, সেইটাকে আপনি মোকাবেলা করবেন রাজনীতি দিয়ে। আমাদের আওয়ামী লীগ সহ অন্যান্য শক্তির ভুল হয়ে গিয়েছিল, মনে করেছিল ক্ষমতায় আসলেই বোধহয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, মুক্তিযুদ্ধ বাস্তবায়িত হয়। মুক্তিযুদ্ধের চেতনার যে একটা কালচারাল মুভমেন্ট সবসময় দরকার ছিল, সেইটা তারা করেনি বলেই 22 বছরে শিবিরের একটা ছেলে লেখবার দুঃসাহস দেখায় যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর, সে প্লেন হাইজ্যাক করেছিল, আর পাকিস্তানের ক্যাপ্টেন মিনহাজ সে বীর, কারণ সে পাকিস্তান রক্ষা করেছিল। কিংবা শিবির 25 সালে না 24-এর কোন সংখ্যায় লিখেছে যে শিবিরের পত্রিকায় কোন লোক লিখেছিল, পরে তারা চাপের মুখে সরিয়ে নিয়েছে, কিন্তু সেইটা তো ছাপা হয়েছিল যে মুসলমানরা তারা পাকিস্তানের বিরুদ্ধে কেন যুদ্ধ করেছিল। রাজনীতিটাকে জামাত শিবিরই আবার সে আগের জায়গায় এনেছে, ফলে এখন আমাদের রাজনীতি আর এর থেকে বাইরে যেতে পারবে না। আমরা যে আমরা সব অনেকেই মনে করেছিলাম জামাতের একেবারে যেগুলো ধরে 90-91 সালে জন্ম, 80 সালে জন্ম শিবির করে, তাদের কেন আমরা
রাজাকার বলবো, তারা রাজাকার না, তারা আলবদর না, কিন্তু তারা চেতনার রাজাকার। কারণ তারা মুক্তিযুদ্ধকে অপমান করে, তারা বাংলাদেশকে অপমান করে, তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে মূত্র বিসর্জন দেয়, তারা 32 নম্বর ভাঙে। তো সুতরাং এই 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 কারণেই জামাত এগুলো চেষ্টা করছে। আমি আজকে একটা কথা পরিষ্কার বলে দিই, কেউ মাইন্ড করুক আর না করুক, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আগেও যা ছিল সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বা বিএনপি যে কোনো একটি দলকে বাদ দিয়ে আপনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবেন না, এবং এটি একটি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ রাজনীতি হবে না। এটা এখন যত দেরি করবেন এগুলো প্রক্রিয়াকে সহজ না করতে, তত উত্তেজনা বাড়বে, তত রক্তক্ষরণ হবে, তত আপনার সময় অতিবাহিত হবে। এখন বিএনপি যদি মনে করে আমাদের উপরে এত এত অত্যাচার হয়েছে আমরাও করব, ফাইন, আপনারা ক্ষমতা আছেন, আপনারা এটা করতেই পারেন। কিন্তু আমি আবারও বলি, প্রতিশোধ আরেকটি প্রতিশোধকে নিশ্চিত করে, আর রাগ এবং ঘৃণার বিচার, প্রতিশোধের বিচার ন্যায় বিচার নিশ্চিত করে না, ভবিষ্যৎ প্রতিশোধের বিচারকে আমন্ত্রণ জানিয়ে রাখে নিশ্চিতভাবে। মোহন ভাই, আজকে সবশেষ এসে একটা বিষয় আলাপ না করলেই না হয়, এটা হলো যে আমাদের সাতক্ষীরার এক এমপি মোল্লা, সম্ভবত গাজী নজরুল ইসলাম, তিনি একটা কাণ্ড ঘটালেন। আমি কাণ্ড বলবো না, খুব কুকাণ্ড বলবো। এবং এর আগে আমরা দেখেছি মৌলানা মামুনুল হকের ক্ষেত্রে দেখেছি প্রায় কাছাকাছি একটা ঘটনা, এবং সোশ্যাল মিডিয়া একদম সয়লাভ হয়ে গেছে। এরপরে জামাত, ইসলামী ছাত্র শিবির এক একবার এক একটা কথা বলে, আবার নতুন নতুন ভিডিও সামনে আসে। এই যে ইসলামের কথা বলেন ওনারা, ইসলামের তারা ধারক বাহক, ইসলামের রাজনীতি করে, সেই লোক আবার নাকি মুক্তিযোদ্ধা, এই যে একটা কাণ্ড কারখানার জন্ম দিলেন, এই কাণ্ড কারখানাটা সমাজের কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে? মানে তাদের যে নীতিনৈতিকতার কথা, আর এইটা যখন এখন আবার তাদেরই পুরো ছোঁয়া নেমে গেছে যে এটাকে এস্টাবলিশ করার জন্য এটা ভালো, তাহলে এটার প্রভাব কি আমাদের সমাজে খুব প্রভাব পড়ে না? আমাদের সমাজ এত ঠুনকো না যে জামাতের এক এমপি এ ধরনের কাজ করবে আর সমাজ সেটাকে ভালোভাবে নেবে, এইটা না। আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি কারো লেভেলে যেতে চাই না, কারণ দুইজন কনসেন্টিং অ্যাডাল্ট কি করছে না করছে এটা দেশের আইন এবং যার যার বিশ্বাসের ব্যাপার। তবে জামাত যেহেতু এগুলো নিয়ে খুব কথা বলে, তো তাদের জন্য এটা খুবই বিব্রতকর এবং তারা অস্থিরও হয়ে গেছে। তো আমি মনে করি যে নীতিবাক্য আওড়ানোর আগে নিজেকে নীতিবান থাকতে হয়, জাতিকে জ্ঞান দেওয়ার আগে। আর পার্সোনাল বিষয় যার যার থাকতেই পারে, কিন্তু আমি তো দেখলাম, আমাকে আমার এক বন্ধু দেখালো, এমপি সাহেবের প্রথম ওয়াইফ বলেছে উনি সেকেন্ড ওয়াইফ হতে পারে। আমি এইটা নিয়ে, জামাতকে বাংলাদেশের মানুষ অনুসরণ করে না, এইটা আমি বিশ্বাস করি না। যেটুক যেটুক করে এটা আগেও করেছে। আপনি বরং আরেকটা চ্যাপ্টার আমি বলে আজকের মতো শেষ করি, আপনি অনুমতি দিলে। এই যে ভুয়া মামলা জুলাই আগস্ট, জি, অনেক মামলায় আপনার বাদী বেঁচে এসে কোর্টে এসে থানায় এসে বলছে আমি মরিনি, জি, আমি বেঁচে। এইটার জন্য আমাদের বিচার বিভাগও দায়ী। আমাদের বিচার বিভাগ যেরকম দায়ী, গত 2014 থেকে 24 পর্যন্ত তদানীন্তন আওয়ামী লীগ সরকার কষ্ট পায় এরকম কোনো কাজ করতে চাইতেন না। আমি আপনাকে একটা উদাহরণ দেব। 28 অক্টোবর বিএনপি যে বিশাল জনসভা হলো, এবং তদানীন্তন আওয়ামী লীগের পুলিশ, র্যাব জনসভাকে পণ্ড করে দিল, বিএনপি নেতারা দেরকে ধাওয়া করলো, টিয়ার গ্যাস করলো, সাউন্ড গ্রেনেড মারলো, এবং রাতেই তো বোধহয় মির্জা ফখরুল আলমগীর সাহেবকে গ্রেপ্তার করলো। একদিন দুই দিন পরে আমির খসরু চৌধুরী মাহমুদ সাহেবকে, অন্যান্য নেতাদের অনেকে আত্মগোপনে চলে গেল। আমি এটা খুব ক্লাসিক উদাহরণ, আপনার দর্শকরা যেন একটু মনোযোগ দিয়ে শোনে। তো ওই সময় আমার কাছে একটা মামলা আসলো, আমার নিজের জেলা গাইবান্ধা জেলার বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, তারা আগাম জামিন নিতে চায়। তা আমি হাইকোর্টের একটা বেঞ্চে আগাম জামিনের জন্য দাঁড়ালাম, মানে ওনাদের জন্য। হ্যাঁ জজ সাহেবরা 28 অক্টোবর, হ্যাঁ রে রে রে, এটা নিয়ে আর কোনো। আমি বললাম দেশে কি সংবিধান স্থগিত আছে? আমি বললাম দেশে কি সংবিধান স্থগিত আছে? মানুষের মৌলিক অধিকার নাই? জামিন চাইতে পারবে না? দেন না দেন আপনাদের ব্যাপার। এবং যাই হোক ওনারা দিল না, পরে ওনারা অন্য কোর্ট থেকে বোধ আমরা করলাম, বা যাই হোক হয়নি। ঠিক 5 আগস্টের পরে ওই ঘটনারই আলোকে আওয়ামী লীগের নেতারা আমার কাছে জামিনের জন্য আসলো।
আমি তাদের জামিন করানোর সময় বললাম যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন এই আদালতই আপনাদের বিএনপির বন্ধুদের জামিন নিতে দেয়নি, ঠিক যেরকম আমাদের বিচার বিভাগের লজ্জা বেগম জিয়াকে জামিন দেয়নি সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। যে ভদ্রমহিলা কোনোদিন দেশ ছেড়ে যায়নি, যাকে চেষ্টা করে দেশ থেকে বের করতে পারেনি, যিনি 80 বছরের উপরে, 80-র কাছাকাছি বয়স, একজন বিধবা, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, মুক্তিযোদ্ধা স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, নিজে প্রধানমন্ত্রী ছিল 2-3 বার, এবং যার জামিনে বিন্দুমাত্র পলাতক হওয়ার চান্স নাই, সেই বেগম জিয়াকে আমাদের আপিল বিভাগ জামিন দেয়নি। এবং ঠিক একই আপিল বিভাগ কাজ করেছিল 2007-8 সালে, যখন দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম জিয়াকে গ্রেপ্তার করলো 111-এর সরকার। এবং আপনার গ্রেপ্তারের ব্যাকগ্রাউন্ডটা মনে আছে, শেখ হাসিনার আশা নিষিদ্ধ করলো, দেশে ঢুকতে পারবে না। উনি গিয়েছিল চিকিৎসার জন্য, কানের ব্যথার। তো উনি তখন পারলে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর সাঁতরি আসে। উনি ব্রিটিশ এয়ারওয়েজকে লিগ্যাল নোটিশ দিয়েছিল লন্ডন থেকে, যেহেতু উনি জিদ নিয়ে চ্যালেঞ্জ করে নিজের মাটিতে ফিরলেন। ফিরার তো 1-2 মাস পরে অ্যারেস্ট হলো। বেগম জিয়াও অ্যারেস্ট হলো সেপ্টেম্বরে। হাইকোর্টের একটা বেঞ্চ দুজনকে জামিন দিল, কারণ যে মহিলা জীবনের রিস্ক নিয়ে লন্ডন থেকে, আমেরিকা থেকে ঢাকায় আসলো শেখ হাসিনা, আর আরেক ভদ্র মহিলা বিএনপি নেত্রী, তাকে আর্মিরা গিয়ে ব্যাগ ট্যাগ গুছাই দিয়ে প্লেনে তুলতে পারেনি। সৌদি আরবের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো, সৌদি রাজ বাদশা স্পেশাল চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল, ঠিক আছে উনি চলে আসুক, সৌদি আরবে যাবে। বেগম জি বলছে আমি কোথাও যাব না। সেই দুই মহিলাকে আপিলের ডিভিশনের সুপ্রিম কোর্টে তখন প্রধান বিচারপতির নাম ছিল মোহাম্মদ রুহুল আমিন, তাকে জনগণ ঠাট্টা করে টাইটেল দিয়েছিল হাবিলদার রুহুল আমিন। কত কষ্টে একটা দেশের প্রধান বিচারপতি। তো সেই রুহুল আমিন সাহেব জামিন দিল না। আমার স্পষ্ট মনে আছে ব্যারিস্টার রফিকুল হক বারবার বলছে যে এটা আপনারা কি সিদ্ধান্ত দিলেন, এটা হয়? এই দুইজন নেত্রী যারা নিজেরা রিস্ক নিয়ে দেশে আছে, তারা কোথায় পালাবে? যাই হোক, সেই প্রক্রিয়া তো পরেও চললো। আমরা যেটা আশা করেছিলাম 5 আগস্টের পরে আমাদের বিচার বিভাগ, বর্তমান বিচার বিভাগ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ সাহসের সঙ্গে শীত দ্বারা খাড়া করে বিচার কার্য পরিচালনা করবে। আনফরচুনেটলি দ্যাট হ্যাজ নট বিন ডান। যার ফলে দেখা গেল জুলাইয়ের ঘটনা শুনলেই না হাইকোর্ট বেল দেয়, না আপিল বিভাগ বেল দেয়। কিছুদিন আগে বেলের একটা শর্ত করলো, আওয়ামী লীগের জেলা কমিটির উচ্চ পদে যারা থাকবে তারা বেল পাবে না, ধরেন কোনো দোষ নাই। তাহলে কি হলো, থানায় কমিটি গঠন শুরু হয়ে গেল আওয়ামী লীগের। গরিব মানুষদের ধরে বলে যে তুই টাকা দে। আমি বাস্তব উদাহরণ আছে, আপনি তদন্ত করে দেখেন, বা জনগণের রাষ্ট্রের সংস্থাগুলো তদন্ত করুন। এই তুমি টাকা দাও, নাহলে তোমার ছেলেকে জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ কমিটিতে ঢুকাই দিলাম, বা জেলা আওয়ামী লীগের কমিটিতে ঢুকাই দিলাম। ফলে এই ব্যবসা চলছে। এখন আমাদের দুর্ভাগ্য কি, বাংলাদেশে বারংবার মানুষ রক্ত দেয়, আত্মত্যাগ করে, বিশেষ করে গরিব জনগোষ্ঠী, কিন্তু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নড়ে না, চড়েও না। আমাদের বর্তমান বিচার বিভাগ ওই একই লাইনে হাঁটছে, সরকারের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করছে। ঠিক যেরকম এক কুখ্যাত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আওয়ামী লীগের দালালি করে 2018 সালে বলেছিল তার ফেলিসিটেশনের রিপ্লাইতে, যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর সংসদ, এই 3 বিভাগ সমন্বয় করে চলতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। জনাব সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, ফরমার প্রধান বিচারপতি, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি ফ্যাসিলিটিতে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, না পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, নাকি সড়ক ও জনপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন? আপনার উন্নয়নের টেনশন কেন? আপনার উন্নয়ন বিলবিল করে কেন? আপনার বিচার বিভাগের প্রধান আপনি হয়েছিলেন, আপনার কাজ হচ্ছে সরকার এবং প্রত্যেক নাগরিক, প্রত্যেক প্রতিষ্ঠান সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করছে কিনা, এটার জন্য আপনার বিচার বিভাগ রাখা হয়েছে। বিচার বিভাগ দেশের উন্নয়নের জন্য রাখা হয়নি। বিচার বিভাগকে রাখা হয়েছে সরকারের কাজকে রিভিউ করার জন্য, সরকার যেন স্বৈরাচারী না হয়, হতে হতে আরো সর্বোচ্চ জায়গায় না যায়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বিচার বিভাগ এই রোল এখনো নিচ্ছে না। আমি জানি না কবে নেবে, যার ফলে বারবার ট্র্যাজেডি হয়। তো এই ভুয়া মামলাগুলো ইদানিংকালে অবশ্য কোনো কোর্ট বুঝতে পেরেছে, কিন্তু সেখানেও নানা সমস্যা। তবে এইগুলো যার ফলে হবে কি জানেন, ন্যায্য ঘটনারও বিচার হবে না। সত্যিকারই যারা জুলাইতে হত্যার শিকার হয়েছে, সাধারণ নাগরিক, পুলিশ, অন্যান্য নাগরিক, বাচ্চা, শিশু, বৃদ্ধা, রিক্সাওয়ালা, শ্রমিক, কারণ এই একটা প্রথম আন্দোলন দেখলাম ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কোন পাবলিক ইউনিভার্সিটির একটা ছেলেও মারা যায়। এটা ভালো,
কারো মায়ের কোল খালি হবে কেন? কিন্তু তখন আপনার আবেগগুলো মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি হচ্ছে, লাশ পড়েছে, নামুন আপনারা। এই যে মিথ্যা প্রতারণা করে আন্দোলন জমানো, লাশের রাজনীতি, এটাও এখন আন্দোলনকে ম্লান করছে। কাজেই আমি আশা করব, প্রত্যাশা করতে তো দোষ নাই। ওই যে একটা গান আছে নচিকেতার, মানুষ যখন কিছু পারে না কি করে, স্বপ্ন স্বপ্ন দেখে মন। তা আমরা এখনো আশা করতে চাই আমাদের বিচার বিভাগ বিবেক দিয়ে কাজ করবে, ন্যায় বিচার করবে, আমাদের নির্বাহী বিভাগ সাংবিধানিক দায়িত্ব পালন করবে, দলবাজির চিন্তা থেকে ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে গড়ে তুলবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে। তাহলে ধরেন এত এত ত্যাগ, এত রক্ত, নাহলে কবির ভাষায় বলতে হবে, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, সবই কি হবে ধরার ধুলায় হারা। বর্তমানে যে সরকারটা বাংলাদেশে বসা আছে সেটা প্রো আমেরিকান। সেটা কিন্তু চীন জানে যে আপনি যে ট্রেড এগ্রিমেন্ট বা গোলামি চুক্তি করেছেন, আপনি তো মানে একেবারে চীনের সরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সংসদে একটা ককাস, আমেরিকান ককাস তৈরি করেছেন, মানে আমেরিকার পক্ষে লবিস্ট নিয়োগ করেছেন। সব মিলিয়ে আমরা তো আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমরা কিন্তু নিরপেক্ষ নই। আপনি যেটা বলছেন চীনের দিকে ঝুঁকবে, ঝোঁকার কোনো সুযোগ নাই। কারণ আমরা নিজেদেরকে খুব উৎসাহী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। কাজে এই অবস্থা থেকে বের হয়ে আসলে চীন কেন, মার্কিন বিরোধী কোনো ব্লকই আপনাকে সহযোগিতা করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নও করবে না, ব্রিটেনও করবে না। এই সরকারের সবচেয়ে বড় যে সমস্যা, তারা এখন অস্তিত্ব সংকটে। মানে তাদের তো পরিচয় হলো তারা প্রো আমেরিকান রাজনৈতিক দল। প্রো আমেরিকান জায়গা থেকে বেরিয়ে এলো বর্তমান সরকার। তারা চীনের প্রতিও তো এক ধরনের ঝোঁক রয়েছে। আহ, সেই জায়গা থেকে তারা স্ট্যান্ড পরিবর্তন করলো, সমস্যা কি? তারা প্রো আমেরিকান থেকে বের হয়ে আসেন নাই। আমি তো বললাম যে চীনে আপনি গেছেন, আর তখনই বাংলাদেশের সংসদে দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে, ঠিক সেই মুহূর্তে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছেন। চীনকে কি বার্তা দিলেন আপনি? আপনি এটাই বার্তা দিলেন যে আমরা আমেরিকা, আর আমেরিকা আমাদের। ওই প্রেক্ষাপটে মানে এই যে পাশাপাশি এই যে আপনি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো এই বার্তাও দিল যে আমরা ভারতমুখী নই, আমরা চীনমুখী। তাতে চীনমুখী কখনোই চীন গ্রহণ করবে না। আপনি ভারতমুখী নন, ঠিক আছে, কিন্তু আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন। চীনের বড় শত্রু আমেরিকা, ভারত নয়। কাজেই আপনি যে চায়না গেলেন যে আশা নিয়ে প্রত্যাশা, সেটাকে তো পেছন থেকে ছুরি মেরে দেওয়া হয়েছে ওই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা করে। অনুষ্ঠানটার আয়োজক কারা ছিল আমরা সবাই জানি, এবং সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছেন সেটাও জানি। কিন্তু খুব সুপরিকল্পিত ভাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এটা, যে যখনই বিএনপি সরকার চেষ্টা করেছে চীনে একটা সম্পর্ক স্থাপনের, তখন এখানে তাদের যারা ক্রীড়ক আছে তাদেরকে দিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যাতে চীনের কাছে আপনার আর কোনো পাতা থাকবে না। সব মিলিয়ে এখন আমরা বলছি আমরা মার্কিন পন্থী। দেখুন, আমরা কিন্তু কখনো আমেরিকার কাছে ইসরায়েলের থেকে বেশি আপন হব না। তো যে ইসরায়েলকে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ মানে শান্তি চুক্তির সময় ইসরায়েলকে বাদ দিতে পারে তাদের নিজেদের স্বার্থে, সেখানে বাংলাদেশ কি আমাদেরকে জাস্ট বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। এবং এটা আমরা বুঝতেছি না, আমরা ভাবছি যে আমেরিকা আমাদের বন্ধু, আমাদের থেকে অনেক বড় বন্ধু ইসরায়েল। একটা কথা। দ্বিতীয় প্রশ্ন দেখুন, যে আমাদের যে মানে মহামহিম মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু 5 মাস ধরে ক্ষমতার বাইরে। আপনি জানেন উনি ফ্রান্সে গেলেন, জার্মানিতে গেলেন, নেদারল্যান্ডসে গেলেন, এখন ইতালিতে আছেন। এই মহামহিম মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমেরিকার ডাকছে না। অথচ ওনার বড় ব্যবসা গ্রামীণ আমেরিকাতে উনি কিন্তু যেতে পারছেন না। কেন যেতে পারছেন না, বা কেন 4,000 কোটি টাকা সেখানে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রে না, না, গ্রামীণ ব্যাংক গ্রামীণ। 4,000, ওটা 4,000 কোটি না, ওটা অনেক বেশি বিনিয়োগ করা আছে। এবং সেটার মাধ্যমে উনি মেক্সিকোতে দক্ষিণ আমেরিকার অনেক দেশে ব্যবসা এক্সপানশন করেছেন। উনি কিন্তু আমেরিকা যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আগে তো আপনি দেখুন ট্র্যাক করে, যে মোহাম্মদ ইউনূস আগে প্রতি বছর
মানে যত না অন্য দেশে যেতেন তার থেকে বেশি আমেরিকায় যেতেন। বিভিন্ন সভা সমাবেশে ওনাকে আমন্ত্রণ জানানো হতো লেকচার দেওয়ার জন্য, কেউ দিচ্ছে না। কেউ কোথাও ওনাকে লেকচার দিতে ইনভাইট করছে না, এমনকি আমেরিকার বাইরেও না। উনি যেতে যাচ্ছেন, এখন যে গেছেন ভ্যাটিকানে, যেটা আপনি হুম। দেখেছেন একটি সম্মেলন, এখানেও উনি অনেক নোবেল লরিয়েটদের একজন, কিন্তু আমেরিকায় উনি যাচ্ছেন না। উনি কি যাচ্ছেন না, না যেতে পারছেন না? আমার কাছে তথ্য হলো ওনার গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে, যেহেতু এটি হিলারি ক্লিন্টন সংশ্লিষ্ট, গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আহ, আয়কর বিভাগ, তারা তদন্ত করছে প্রায় 8 মাস ধরে। কারণ উনি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে যে হিলারি ক্লিন্টনের নির্বাচনে উনি বিনিয়োগ করেছিলেন, এটা তো এখন প্রমাণিত, এবং আরো হুম, হুম। অনেক অভিযোগ আছে। আমাদের মহামহিম ইউনূস এখন আর আমেরিকা যেতে পারছেন না, যিনি আমেরিকাকে গোলামি চুক্তি সব চুক্তি করেছেন, তো ওনাকেও বাদ দিয়ে দিয়েছে। আমি আপনার এই মানচিত্রে বলেছিলাম আগে যে আমেরিকা কাউকে ব্যবহার করার পর টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আমরা জানি, হ্যাঁ, তো টিস্যু পেপার এখন বানিয়ে দেয়। আমাদের বর্তমান যে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সাহেব, উনি ভাবছেন আমেরিকা ওনার সাথে আছে। আমেরিকা কারোর সাথে থাকে না। আমেরিকা তার স্বার্থ সিদ্ধির জন্য যতক্ষণ লাগে ততক্ষণ ব্যবহার করে। আর যদি ভাবেন যে আমেরিকা বন্ধু, খলিলুর রহমান আছে। খলিলুর রহমান কে? খলিলুর রহমান কেউ না। আমি তো বললাম যে ইসরায়েলের মতন একটি পরীক্ষিত এবং স্থায়ী মিত্রকে যদি ডোনাল্ড ট্রাম্প বাদ দিতে পারে, সেখানে বাংলাদেশ কি? সামনে যে সময়টা আসতেছে ভীষণ চ্যালেঞ্জিং। পাকিস্তান দুর্বল হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান ভাঙবে কি ভাঙবে না সেটা পরের প্রশ্ন। পাকিস্তান আগামী 2 বছর ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে। বাংলাদেশে যারা পাকিস্তান নিয়ে উচ্ছ্বাসে ছিলেন, তাদের আর উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। চীন টাকা দিবে না, চীন করিডোর শুরু করে দিয়েছে। দেখুন, যে এটা কিন্তু আপনি চীনে ঘুরে আসছেন, আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন, চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছে করিডোরের কাজ চলছে। এটা হলো কূটনীতি, মানে কূটনীতিতে বাংলাদেশকে একটা আরো বিপদে ফেলে দেয়া। এখন বাংলাদেশ আমি যদি বলে না, বাংলাদেশ যদি বলে না আমরা করিডোর দেই নেই, দিব না, তাহলেও বিপদ। বাংলাদেশ যদি চুপ করে থাকে, তাহলেও বিপদ। এখন সব মিলিয়ে বাংলাদেশের সামনে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে উদ্ধারের আপাতত কোনো পথ নেই। আমি শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে তাহলে ডিপ স্টেটের যেটি খেলা ছিল, পাকিস্তানের একটি খেলা ছিল, তুরস্কের একটা খেলা ছিল, সবার অভিন্ন লক্ষ্য ছিল যে বাংলাদেশে তারা একটা সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসবে। আহ তাদের সেই প্ল্যানিং তাহলে ভেস্তে যাচ্ছে বা তারা পিছু হটছে? না, তুরস্কের বা মার্কিন ডিপ স্টেটের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে তো ক্ষমতায় নিয়ে আসছে 24-5 আগস্টের পর। এখন হুম, আমি আপনাকে সেটাও, জি, আমি তো আপনার এখানে বলেছিলাম মানচিত্রে যে ওই ইউনূসের জমানাতেই বলেছিলাম যে এরপরে মিশর প্লট বাস্তবায়িত হবে। এখন মিশর প্লট বাস্তবায়িত হওয়ার সময় চলছে, আপনি দেখবেন। এবং আবারও বলছি, আপনার অনুষ্ঠানে একজন আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতায় আসছেন বাংলাদেশে, এবং যারা এখন অতি পাকিস্তান প্রীতি, অতি আম, উগ্রবাদী পথে হাঁটছেন, নাচছেন, স্লোগান দিচ্ছেন, তাদের জন্য খুব ভয়ঙ্কর দুঃসংবাদ একদমই আসন্ন। কারণ আমেরিকা আপনাদেরকে ব্যবহার করা যতটুকু করা দরকার ছিল করেছে। এখন আমেরিকার অনেক বড় এজেন্ডা, অনেক বড় মাথা ব্যথা, ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য, এটা বাদ দিয়ে বাংলাদেশের দিকে এখন তাকানোর সময় নাই। এখন বাংলাদেশকে এবং বাংলাদেশ তাদের যারা লোকজন, সবাইকে ডিসপোজ অফ করে দিবে। কারণ বাংলাদেশ চ্যাপ্টার ইজ ক্লোজ। এখানে এখন আর কোনো কিছু নতুন করে হবে না, নতুন কিছু আসার দরকার নেই, এটা কোনো প্রত্যাশার প্রয়োজন নাই। এখন আমেরিকা এখানে শেষ রক্ষা হিসেবে, মিশরে যেমন আব্দুল ফাতাহ আল সিসিকে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশও বসাবে।